আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমি বানিয়েছি ক্যারামেল পুডিং। এই পুডিংটা এতটা ক্রিমি আর ইয়ামি যে একবার খেলে আপনি এর স্বাদ ভুলতেই পারবেন না। আজকের ভিডিওতে আমি পুডিং এরকম ছিদ্রহীন, মসৃণ আর ক্রিমি করার সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আলোচনা করেছি এবং ভিডিওতে দেখিয়েও দিয়েছি। তো আপনারা যদি রেসিপি হুবহু ফলো করেন তাহলে আপনিও কিন্তু এরকম সুন্দর, মসৃণ, ইয়ামি পুডিং বাসায় বানাতে পারবেন। তো চলুন শুরু করি রেসিপি। আজকে আমি 1 লিটার গুঁড়ো দুধ ব্যবহার করছি পুডিংয়ের জন্য। এর মধ্যে আমি দিয়ে দেব 3টা সাদা এলাচ। আর আজকের পুডিংটা হবে এলাচি ফ্লেভারের। এখানে আমি কোনো ভ্যানিলা এসেন্স ব্যবহার করব না। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। এখন এটা জাল করে আমি এই দুধটাকে অর্ধেক করে, চাইলে কিন্তু এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দুধটাকে ঘন করে নিতে পারবেন। তো এখন আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নেব। এর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম 1/4 কাপের একটু বেশি চিনি, আর এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচের মতো পানি। তো শুধু চিনি দিয়েও কিন্তু ক্যারামেল তৈরি করা যায়। সেক্ষেত্রে আপনি যে পাত্রে পুডিং বানাবেন সেই পাত্রের মধ্যেই ক্যারামেলটা তৈরি করে নেবেন, কারণ পানি ছাড়া যে ক্যারামেলটা হবে সেটা অনেক বেশি আঠালো হবে। সেটা কিন্তু আপনি অন্য পাত্রে ট্রান্সফার করতে নিলে সেটা আর ট্রান্সফার করতে পারবেন না। আর এরকম পানি দিয়ে বানালে কিন্তু অন্য পাত্র ট্রান্সফার করা যায়, তবে সেটাও একটু ছড়ানো বেশ কষ্টকর হয়ে যায়। তো সেটা আমি কিভাবে করেছি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যখন এরকম একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে সে পর্যায়ে কিন্তু চুলোটা বন্ধ করে দিতে হবে, কারণ চুলো বন্ধ করে দেওয়ার পরও কিন্তু যে চুলো এবং পাত্রের হিট থাকবে তাতেও কিন্তু এই ক্যারামেলটা আরও একটু রান্না হয়ে যাবে। আর পুরো রান্নাটাই কিন্তু একদম লো হিটে দিয়ে করতে হবে। চুলো বেশি জোরে দিলে কিন্তু এই ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো হয়ে গেছে আমার ক্যারামেল। এখন এটা আমি যে বাটিতে পুডিংটা সেট করব তার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এভাবে ছড়াতে নিয়ে দেখলাম যে এই ক্যারামেলটা কিন্তু ছড়ছে না, এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। সেক্ষেত্রে আমি চুলোটাকে আবার একদম লো হিটে দিয়ে বাটিটাকে 2-3 মিনিট চুলোর উপর বসিয়ে রেখেছিলাম। এতে করে ক্যারামেলটা নরম হয়ে গিয়েছিল আর বাটিটাও কিন্তু গরম হয়ে গিয়েছিল, যার কারণে পরবর্তীতে আমি বাটিটা কিন্তু ঘুরিয়ে এটাকে সুন্দর করে ছড়িয়ে নিতে পেরেছি। তো ক্যারামেলটা সেট হতে থাক, আমি ডিমের মিশ্রণটা বানিয়ে নিই। এখানে আমি 1.5 কাপ দুধ নিলাম, যে দুধটা ঘন করতে দিয়েছিলাম সেটাই। এলাচগুলোকে উঠিয়ে নেব। এর ফ্লেভার অলরেডি কিন্তু দুধের মধ্যে চলে এসেছে। দিয়ে দিচ্ছি 3টা বড় বড় ডিম। তো চিনি যেহেতু আমি অলরেডি দুধেই দিয়েছি, তো এই ডিম আর দুধটাকে কিন্তু খুব বেশি সময় ফাটাতে হবে না, অল্প সময় একটু আস্তে আস্তে এটা ফেটিয়ে নিলেই হবে। জাস্ট দুধের সাথে ডিমটা ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে। আর চিনি যদি আগে না দিতাম, এখন যদি আমি চিনি আর ডিমটা ফেটিয়ে নিতাম অনেক সময় ধরে, সেক্ষেত্রে কিন্তু এই পুডিংটা খেতেও অতটা ভালো হয় না, আর অনেক এয়ার বাবল তৈরি হয়, যার কারণে পুডিংয়ের উপরও ভাগ কিন্তু মসৃণ হয় না, ভেতরটাও কিন্তু অতটা ক্রিমি হয় না। তো আমার ক্যারামেলটা কিন্তু সেট হয়ে গেছে। এখন এটাকে আমি একটা চালনি দিয়ে চেলে নেব। অবশ্যই কিন্তু এই মিশ্রণটাকে চেলে নিতে হবে। এক্ষেত্রে ডিম আর দুধের কিছু যে লাম্পস থাকে সেগুলো কিন্তু চলে যায়, আর এই মিশ্রণের মধ্যে কোনো এয়ার বাবল থাকলে সেটাও কিন্তু ঠিক হয়ে যায়। তো এই যে দেখুন, আমি চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটা কিচেন টাওয়াল এরকম ভাঁজ করে দিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে আপনারা স্ট্যান্ড বসিয়েও করতে পারেন, তবে কিচেন টাওয়াল বা মোটা কোনো সুতির কাপড় এভাবে ভাঁজ করে দিলে রেজাল্টটা কিন্তু বেশি ভালো আসে, কারণ সেক্ষেত্রে এই যে পুডিংয়ের যে পাত্রটা এটা কিন্তু নড়ার সম্ভাবনা থাকে না। পানির মধ্যে যখন বলক চলে আসে সেটা আর নড়ে না, যার কারণে পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। বাটিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাটিতে ঢাকনা না থাকলে অবশ্যই আপনারা ফয়েল পেপার দিয়ে ঢেকে দেবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন বাটির 3 ভাগের 1 ভাগ পানি নিচে ডুবে থাকে। আমি চুলাটাকে মিডিয়াম লো হিটে দিয়ে 20 মিনিটের জন্য এটাকে রান্না করে নিয়েছি, এবং 20 মিনিট পর চুলো বন্ধ করে আমি আরও 10 মিনিট এভাবেই রেখে দিয়েছিলাম। তো 10 মিনিট পর এটাকে এই যে আমি চেক করে নিচ্ছি, এটা পরিষ্কার এসেছে, তার পুডিংটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন এটাকে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য আমি সেট করে নেব, ঠান্ডা করে নেব।
অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে। হাতে একান্ত সময় না থাকলে আপনারা ডিপ ফ্রিজ অন্তত আধা ঘন্টা এটাকে রেখে সেট করে নেবেন। গরম পুডিং কখনোই ঢালতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের পুডিংটা ঢালার সময়ই ভেঙে যাবে। একটা পাতলা চাকু দিয়ে মোল্ডের একদম গা ঘেঁষে ঘেঁষে এভাবে এটাকে মোল্ড থেকে আলাদা করতে হবে। তো উপর দিকে একটা প্লেট রেখে জাস্ট এটাকে যেরকম ফ্লিপ করে দেবেন। এটা একটু সাবধানে করতে হয়। তো উপর দিকে একটু ট্যাপ করে দিচ্ছি, খুব ভয় লাগছিল যে আল্লাহ এটা পড়েছে কিনা। যাই হোক, এটা সুন্দরভাবে পড়েছে। দেখুন, এটা দেখতেই কত সুন্দর লাগছে, আর ভেতরটা কতটা সুন্দর হয়েছিল তা তো আপনারা দেখতেই পেয়েছেন। তো এখন আমি পুডিং এরকম মসৃণ ছিদ্রহীন হওয়ার আর ক্রিমি হওয়ার কিছু টিপস আপনাদেরকে বলে দিই। দুধ এবং চিনি, মানে চিনিটা আপনারা অবশ্যই দুধের মধ্যে দিয়ে জাল করে গলিয়ে নেবেন। এতে করে আপনাদের যে পুডিং সেটা অনেক বেশি মসৃণ হবে। ওপর দিয়ে কোনো মানে এয়ার বাবল দেখা যাবে না, বা ভেতরটাও একদম ক্রিমি হবে। আর চেষ্টা করবেন একটু ফ্ল্যাট করে পুডিং বানাতে, সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যেই পুডিংটা হয়ে যাবে, যার কারণে ওভারকুকড হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। অনেক সময় উঁচু পাত্রে বানালে মানে অনেক সময় ধরে এটাকে রান্না করতে হয়, সেক্ষেত্রে দেখা যায় চার সাইডগুলো অনেকটা ছিদ্রযুক্ত হয়, ভেতরটাও অনেক সময় ছিদ্রযুক্ত হয়ে যায়, যার কারণে পুডিংটা কিন্তু দেখা যায় যে সাইডগুলো অনেক শক্ত হয়ে যায়, খেতে ভালো হয় না। আর পুডিংটা হয়ে যাওয়ার পর পাত্রের মধ্যে এটাকে চুলো নিভিয়ে 10 মিনিট ওভাবেই রেখে দেবেন। 10 মিনিট পর ঢাকনা খুলে ওটাকে বের করে নেবেন। আর অবশ্যই ফ্রিজে রেখে 2-3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে তারপর ডিমোল্ড করবেন। দেখুন এটা কতটা সফট হয়েছে। তো ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। খুদা হাফেজ।